বাসর ঘরে ঢুকেই আমি যা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কারণ আমার সদ্য বিয়ে করা মেয়েটি ফুল দিয়ে সাজানো বিছানায় বসে বেশ আরাম করে সিগারেট খাচ্ছে। মেয়েটির এমন ভাব দেখে আমি যেন আকাশ থেকে পড়ি। এই মেয়ে কি সত্যিই আমার বউ, নাকি বউয়ের জায়গাতে অন্য কোনো মেয়ে বসে আছে? না না না, চেহারাটা তো ঠিকই আছে। বিয়ের আগে একবার দেখেছিলাম, সে একই তো, কিন্তু এমন স্বভাব কেন? এই দৃশ্য যেন সমস্ত প্রত্যাশা এবং স্বপ্নের ওপর একটা শীতল আঘাত হানে আমার জীবনে। মেয়েটি অর্থাৎ আরিশা আমার দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন আমি কেউ না, আমি কাজের ছেলে। ভুল করে যেন রুমে ঢুকে পড়েছি। আমার দিকে তার খেয়ালই নেই। সে তার নিজের মতো করে সিগারেট টানছে আর ধোঁয়া ছাড়ছে। এই মেয়েটির সমস্যা কি? স্বামীর সামনে এমন করে সিগারেট খাচ্ছে কেন? এমনিতেই আমি বিয়ে করতে চাইনি, পরিবারের চাপে পড়েই বিয়েটা করতে হয়। বিয়ে না করার পেছনে কারণ হলো আমি ভার্সিটিতে থাকাকালীন একটি মেয়েকে ভালোবাসতাম। সেই মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে অন্য কারোর সাথে চলে যায়। তারপর থেকে মেয়ে দেখলেই আমার ভয় করে, মনে হয় যেন আমি আবার আঘাত পেতে যাচ্ছি। কিন্তু যখন থেকে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা সামলাতে শুরু করি, তখন থেকে মা বাবা এমনভাবে আমার পেছনে লেগেছে যে রাত দিন খালি বিয়ে করো বিয়ে করো বলতে থাকে। তাদের একটাই কথা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সংসার জীবন শুরু করতে হবে। আমি নিজেকে সামলে আরিশার একটু কাছে যাই। ও, বলা হলো না, আরিশার সম্পর্কে আমার ফুফাতো বোন। তবে এর আগে আমি জানতাম না, বিয়ের পরেই জানতে পারি। এটাও জানি যে মেয়েটি আমার 2 বছরের আগে অনার্স সম্পন্ন করে। সেই হিসেবে আরিশা আমার 2 বছরের সিনিয়র। কিন্তু তাতে কি, আমি তো ব্যবসা সামলাই, তাই আমার কাছে সিনিয়র জুনিয়র মেয়ে বিয়ের বিষয়টি কোনো বড় ব্যাপার না। তাছাড়া আরিশাকে দেখলে সিনিয়র নয়, বরং 18 বছর কোনো মেয়ে মনে হবে, কিন্তু বয়সে এবং ক্লাসে সে আমার সিনিয়র। আমি তাকে একটা সালাম দিই। মেয়েটি সালামের উত্তর দেওয়া তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকায় না। এই মেয়েটির সমস্যা কি ভাই? আমি যে তার স্বামী সেটা ওকে কে বোঝায়? আমার তো এদিকে হৃদয় ভাঙার গর্জনে সব জ্বলে পড়ে যাচ্ছে। তোর মেয়েটির কোনো সারা শব্দ না পেয়ে আমি চেয়ার টেনে গিয়ে বসি। 2 দিন আগে মা বাবা বোন এত পরিমাণে জ্বালিয়েছে আমাকে বিয়ের জন্য, এখন মনে হচ্ছে সবচাইতে বড় ভুলটাই করি বিয়ে করে। আমি আবার সালাম দিই, আসসালামু আলাইকুম বউ। কথাটা বলার সাথে সাথেই মেয়েটি সিগারেট জানালা দিয়ে ফেলে দিয়ে আমার দিকে ছুটে আসে। আমার দিকে রাগি চোখে তাকিয়ে শিরোয়ানির কলার টেনে ধরে বলে, আই, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে বউ ডাকার? আমি তো চমকে উঠি। এই মেয়েটির সাহস কত? তার সমস্যাই বা কি? বউকে কি বোন বলবো আমি? আমি যে ওর মামাতো ভাই সেটাও ভুলেই গেছে। যদিও 2 বছরের ছোট, তো কি হয়েছে, এখন তো বড় আমি। আমি ঢোক গিলে বলি, ইয়ে মানে আসলে শুনুন, আপনাকে আমার কিছু বলার আছে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আরিশা আমার গালে কষে একটা চর বসিয়ে দেয়। চর খেয়ে আমি হাবলার মতো তাকিয়ে থাকি তার দিকে। কি সাহস মেয়েটার, এত রাগী কেন? সে তখন বলে, কি বলবি তুই? হ্যাঁ, বলবি সরি, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, তবু বিয়ে করতে হয়েছে, ব্লা। একটা কথা ভালো করে শুনে রাখ চান্দু, তোকে বিয়ে করেছি আব্বু আম্মুর জন্য, তাই স্বামীর অধিকার ফলাতে আসবি না। খেয়ে দিয়ে কাজ নেই, বাবা মা ধরে মামাতো ভাইয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে, আবার তুই নাকি জুনিয়র। বাপরে বাপ, কি চটাই না মারলো মেয়েটা। আমি ভাবি একটা, কিন্তু হয়ে যাচ্ছে উল্টাটা। ধুর, এ তো মেয়ে না, যেন সে একটা হিংস্র সিংহী, যেন কেউ তার পিছনে মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে। আচ্ছা, সিংহরা কি মরিচ খায়? ধুর, কি ভাবছি আমি। এদিকে ভাবি যেভাবেই হোক বিয়েটা হয়েছে মেনে নেব, কিন্তু ঘরে এসে দেখি সব উল্টো। মা বাবা বোন আমার সাথে এমন করতে পারলো? দেখে শুনে এই রাগী সিনিয়র ফুফাতো বোনের সাথে আমাকে বিয়ে দেয়। আমার কি হবে এখন? আমার জীবন যে মুড়ি ভাজা করে ফেলবে এই মেয়ে, তা আমি এখন পুরোপুরি নিশ্চিত। চরটা যে জোরে মেরেছে, গালটা টনটন করছে। কি সাহস ভাই এটার! আমার পুরো শরীর যেন এই মুহূর্তে জমে যাচ্ছে। এই মেয়ে আমার জীবনের সব শান্তি কেড়ে নেবে বলেই মনে হচ্ছে। আমার ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে। নিজেকে একটু ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম। কাজে থাকা যাবে না। মেয়ে সাংঘাতিক বেয়াদব, খুব কান্না পাচ্ছে। 2 দিন আগেও আমি ফুফাতো বোনকে চিনতামও না ঠিক মতো। কোথা থেকে যে কি হলো, আমার জীবনটা যেন এক মুহূর্তেই পাল্টে গেছে। আমি এখন আমার অতীত নিয়ে ভাবছি। 2 দিন আগে সবে অনার্সের শেষে এসে বাবার ব্যবসায় যোগ দিই। মাত্র 2 মাস হয়। সকালে ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। মেজাজ তো সেই লেভেলের গরম হয়ে যায়। অনেক কাঠখড় পুড়িয়ে একটা ভালো পজিশনে দাঁড় করেছি বিজনেস। ব্যস্ত মানুষ আমি,
বলা যায়। আজকে আরও দ্রুত যাবার কথা ছিল, আর পিচ্ছি ফাজিল বোনটাও ডাকেনি আমাকে। ধুর, আমার বোনের নাম জান্নাত, এবার ইন্টার পরীক্ষা দেবে, কিন্তু 1 নম্বরের ফাঁকিবাজ, ক্লাস করে না তাই বাসায় থাকে। আমি তাকে রাখলাম, এই জান্নাত কোথায় তুই পেতনি? সাথে সাথেই সে হাজির হয়, কিছু না বলেই চুল ছিঁড়তে শুরু করে আমার। আমি ওকে ঝাড়ি মারার জন্য ডাকলাম, কিন্তু এখন ওই ডাক ভাঙাতে হবে। আমি অসহায়ভাবে ওর দিকে তাকাই। এই পেতনি, করছিসটা কি? আমার চুলগুলো কি রাখবি না নাকি সব কি ছিঁড়ে ফেলবি? কি বললি শয়তান ছেলে? আজকে আমি তোর সব চুল ছিঁড়বো। ও সরি আমার বড় আপু, এবার ছাড় প্লিজ, খুব ব্যথা পাচ্ছে। আরো বলবি আমাকে পেতনি? না, তুমি তো আমার পরি আপু, জানো আপু, তোমার জন্য ভাবি আনছি। কি সত্যি? হুম। ইয়াহু, আমি ভাবি পাবো? আম্মু! তার আগেই আমি ওর মুখ চেপে ধরি, যদি আম্মুকে বলে তো আজই বিয়ে দিয়ে দেবে। আমার তো এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। প্লিজ আম্মুকে এখন বলিস না, এখন না বললে তোর জন্য গিফট আনবো। সত্যি তো? তার আগে বল, আমাকে না তোকে সকালে ডেকে দেবার কথা, ডাকলি না কেন? নিজেই ভুলে গেছি। যাও এখন ফ্রেশ হয়ে আসো। ওর সাথে কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে বসি। তখনও আমার মেজাজ খারাপ হয়ে আছে। আম্মু, ও আম্মু, কই তুমি? কি হলো? এভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? তুমি আমাকে আজকে ডাকনি কেন সকালে? বিয়ে করে বউ আন, তাহলে তোর বউ ডেকে দেবে। আমরা আর পারবো না। আম্মু কি শুরু করলে এসব? কিছু খেতে দাও। খাবার নাই? মানে? রান্না হয়নি, তোর বউ আন, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকি। আম্মু আরও কিছুক্ষণ মূল্যবান বক্তব্য দিয়ে চলে যান। তার কথাগুলো যেন আমার বুকে বিঁধে যায়। তারপর আমি জান্নাতকে বলি, এই আপুরে, ও আমার সোনা আপু, প্লিজ কোনো খাবার আনবে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা ওয়েট, আম্মু, ও আম্মু, তোমার ছেলে বিয়ে করবে, এখনই আমাকে বললো। কি বললি পেতনি? দাঁড়া। গিয়ে কান টেনে দিয়ে দৌড়, একদম বাসার বাইরে চলে আসে। কারণ বাসায় থাকলে আমার চুল আস্ত থাকতো না, আমার পিঠ বাঁচাতে হয়। সারাদিন বাহিরে বিজনেসের জন্য ঘুরে একেবারে রাতে বাসায় আসি। কলিং বেল বাজার সাথে সাথেই আম্মু বেশ খুশি মনে দরজা খুলে দেন। বাসায় প্রবেশ করার পর, এই যে আমার গুণধর ছেলে, কালকে সকাল সকাল উঠবি। কেন? তোমার দাদুর বাসায় যাব, খুব দরকার আছে। ওকে। আমার দাদু বাসা গ্রামে, সেখানে আমি যেতে খুব ভালোবাসি, তাই হ্যাঁ বলে দিই। মনে মনে ভাবি এই সুযোগে একটু গ্রাম ঘুরে আসব। পড়াশোনার চাপে অনেক বছর হয়েছে আমি সেখানে যাই না। মনে মনে শান্তি অনুভব করলাম, কিন্তু এরা যে আমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে সেটা জানি না। পরদিন খুব সকালে আমাকে ডাকে ওরা। আমি আমার মতো রেডি হয়ে গাড়িতে এসে বসে আছি। সবাই এক এক করে আসলো। গাড়িতে বসে একটু রিল্যাক্স মোডে থাকবো, তখনই জানতে পারি গাড়ির মধ্যে জান্নাতের কাছ থেকে আমাকে নাকি বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। আর মেয়ের নাম নাকি আরিশা রহমান। সম্পর্কে সে নাকি আমার ফুফাতো বোন, দেখতে কেমন যায় না। এটা শোনার পর আমি ভাবি গাড়ি থেকে পালাবো, কিন্তু আম্মু আব্বু আমাকে ঝাপটে ধরে। এরপর গ্রামে চলে আসি। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। আর সেই আধা ঘন্টার ভিতরে আমাকে মেয়ের সামনে নিয়ে আসে। তার মানে সব কিছু আগে থেকেই বলা ছিল। একটা শেরওয়ানি পরে মঞ্চে আসি। কিছু বোঝার আগে বিয়েটা হয়েছে আমার। জীবনের নেটওয়ার্কের স্পিডও এত ফাস্ট হয় না যতটা ফাস্ট আমার বিয়েটা হলো। বলা নেই কিছু নেই, কোন মেয়েকে যে বিয়ে করলাম জানিই না। সেই রাতেই আরিশাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসি। বোনেরা মেয়েকে নিয়ে ভিতরে যায়, আর আমি বোকার মতো ভাবতে থাকি বাইরে দাঁড়িয়ে যে কোথা থেকে কি হয়ে গেল। মনের মাঝে আজরের চিন্তা ঘুরতে থাকে, বউ আমার কেমন হবে, সে কি আমাকে মেনে নেবে? আরে ধুর, আমি তোকে মেনে নেব না। আমার মনে তখনও পুরনো ভালোবাসার স্মৃতিটা ভিড় করে আছে। বাসার ছাদের উপর দাঁড়িয়ে ভাবছিলাম, তখন ছোট বোন এসে পাঞ্জাবি টানতে টানতে বলেন, নিচে চল। রুমে বউ রেখে এখানে দাঁড়িয়ে থাকা? উফ, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? চুপ, বকবক করবি না। এমনভাবে বলছে যেন আমার বড় বোন। আমার বোন যেন আমার উপর খবরদারি শুরু করেছে। অবশেষে বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের এবং জান্নাতের চাপাচাপিতে রুমের মধ্যে প্রবেশ করি। দরজা লক করে দিল বাইরে থেকেই। আমি ভেতরেও লক করি। ভেতরে ঢোকার পর তখনই আমি বাসর ঘরে ঢুকে সিগারেট হাতে আরিশাকে দেখতে পাই। এবং তারপরে ঘটনা তো আপনারা জানেনই। এইভাবে শুরু হয় আমার জীবনের এক নতুন এবং অপ্রত্যাশিত অধ্যায়। আমার মনে এখন চরম দুশ্চিন্তা কাজ করে। আমার মনে হয় এই বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আমার সমস্ত পরিকল্পনা যেন
এক মুহূর্তে ভেসে যায়। আমার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়। আমার মনে হচ্ছে যেন আমি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হই, যেখানে আমি প্রস্তুত না। আমি বড় একটা ঢোক গেলে সামনে তাকাই। আরিশা আমার কাছে সরে এসে দাঁড়ায়। আমি আরিশার দিকে ভালো করে তাকালাম। মেয়েটি দেখতে কিন্তু খারাপ না, ভালোই তো। মনে মনে তো এরকম বই চেয়েছিলাম, দেখতে সুন্দর, মায়াবী, চোখে কি মায়া, যেন গধূলি আবের মাখা। আমার ভেতরের মানুষটা এই মনুষ্যত্বে এই মুহূর্তে দ্বন্দ্বে পড়ে যায়। একদিকে তার রাগী আর উদ্বিগ্ন স্বভাব, আরেকদিকে তার চোখ ধাঁধানো সৌন্দর্য। কোনটা রেখে কোনটা সামলাবো? কিরে, মনে মনে কি ভাবছিস? আর শোন, আমাকে আপু বলে ডাকবি। কই কিছু না তো, কিছু ভাবছি না আপু। ভালো, এখন আমি ঘুমাবো। কিন্তু আজকে তো আমাদের বাসর রাত, তাই না? তো কি করব? দেখ, আমি কিন্তু তোকে আগেই বলেছি যে স্বামীর অধিকার ফলাতে আসবি না, আমাকে আপু বলে ডাকবি। কিন্তু তা তো হতে দিচ্ছি না। আজকে যেহেতু বাসর রাত, তাই বাসর তো করবই আমি। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাই, আর ও পেছনে যেতে থাকে। প্রতিটি পদক্ষেপে ওর চোখে ভয়ের চেয়ে বেশি যেন রাগ আর প্রতিরোধ দেখতে পাই। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। সেটা জানি না। আমি কিন্তু চিল্লাবো। আমাদের ছাদের উপর চিন আছে, ওখানে বাস করে। আর চিল্লালে তারা চলে আসবে। কথাটা শুনে আমি নিজেই হাসি। জানি ও ভয় পাবে, তবে আঞ্জাদের কথাটা বেশ ভালোই কাজে দিয়েছে। সে তাড়াতাড়ি বলে, না না, চিল্লাবো না, কিন্তু প্লিজ তুই আমার কাছে আসবি না। কে শোনে কার কথা? আমি তো কাছে যাই। একসময় আরিশা দেয়ালের সাথে ধাক্কা খায়, আর আমি ওকে দেয়ালের সাথে চেপে ধরে ওকে যখনই চুমু দিতে যাব, ঠিক তখনই ঠাস করে চড় মারে আবার আমার গালে। আহ, কি জোরে লাগলো রে! কি ভেবেছিসটা কি? হ্যাঁ, এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম, শুনলি না তো? আমাকে ধাক্কা দিয়ে সে দৌড়ে বাথরুমে চলে যায়। আমি বোকার মতো তাকিয়ে থাকি। মেয়েটা তো ভারী সাংঘাতিক। সে ড্রেস পরিবর্তন করে কিছু সময় পর বাইরে আসে। আমি তো ডেকে ডাবল ক্রাশ খাই। ভাবতেই পারি না যে আমার অমতে বিয়ে হলো, কিন্তু তবু মনের মতো বউ পেলাম। মানে সুন্দরের ঠেলায় ভুলে যাচ্ছি সে আমার রাখি ফুফাতো বোন। বাহ, আম্মু আর ছোট বোনটাকে ধন্যবাদ দিতে হয়। আদেশার ভাবনায় ডুবে যাই আমি, কিন্তু হঠাৎ খাট থেকে পড়ে গেলাম। আহ, তখনই কানে আসে হাসির শব্দ। আরিশা মিটমিট করে হাসছে। তার কল্পনায় বিভোর হয়ে খাট থেকে পড়ে গেছি। আমি উঠে নিজেকে সামলে বললাম, ওই দেখতে পিচ্ছি একটা মেয়ে, আমার হাইটের সাথেও মিলে না, অথচ তার সাহস দেখো। একটা চট দিলে হিসু লেগে যাবে, সে আমার সাথে ভাব নেয়। হাইটে বড় ছেলের গায়ে হাত তুলছ, লজ্জা করে না? এই, একদম পিচ্ছি বলবি না। আমি মাস্টার শেষ করেছি, হাইটে পিচ্ছি হতে পারি। আমি তোর সিনিয়র, আপু বলবি বিয়াদব। ওরে বাপরে, এই মেয়ে তো আমার সত্যি সত্যি সিনিয়র, কিন্তু মেয়েটা দেখতে পিচ্ছির মতো। আমার মনে হয় আমার থেকে কয়েক বছরের ছোট হবে, কিন্তু না, মেয়ে তো সিনিয়রই। আমি কপাল কুঁচকে তাকালাম ফুফাতো বইয়ের দিকে, তারপর বললাম, পিচ্ছি তো মনে হবে, খাটো ট্যাবলেট কোথাকার। কি বলি তুই? আমি ট্যাবলেট? কারেন্টের খাম্বা একটা। আরে ধুর, তুমি কেন ট্যাবলেট হতে যাবে? তুমি তো আমার মিষ্টি বউ, আমার পরীর মতো সুন্দরী বউ, সিনিয়র বউ, ফুফাতো বউ, আর যা আছে সব। এসব পাম্মারা বন্ধ কর। তোর আমাকে বিয়ে করা লাগছে কেন? হ্যাঁ, পাম মারলাম কখন? আমার দিকে একটা বালি ছুঁড়ে মারে। কি মেয়ে এটা! বলা নেই কিছু নেই, খালি মারামারি। ভাবছি একটা ছেলের সামনে মেয়ে কিভাবে মারামারি করে। একটা ছেলের শক্তির কাছে কি কোনো মেয়ে পারে? কিছুই বললাম না, আজ আমি ভালো বলে। এই ওদিকে যাও, আমি ঘুমাবো, আমি বিছানাতে ঘুমাবো। মানে আমার রুম, বিছানা আমার, সবই আমার। একদিন এসেই সব দখল? তোর হাতের বালিশটা দে। কেন? ওটাও এখন আমার দখলে আসবে যদি আরেকবার তর্ক করিস। কি জ্বালায় পড়লাম রে বাবা! এমনিতে অমতে বিয়ে, তারপর এত প্যারা, কি করব? মনে মনে বলি, তোরও একদিন সময় আসবে রে। জাইন, জাস্ট অপেক্ষা করি। আমি দীর্ঘ শ্বাস ফেলে সোফায় বালিশ নিয়ে শুয়ে পড়ি। ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারছি না। শুধু মনে মনে ভাবছি, যখন আরিশাকে খুব কাছ থেকে দেখলাম তখন কি মায়াবী মনে হয়েছিল, কিন্তু ওর কাজটা পুরোটাই উল্টো। কিন্তু এত মায়াবী একটা মেয়ের সাথে বিয়ে হবে আমার, ভাবতেই অবাক লাগছে। আমার মন যেন বারবার তার সৌন্দর্যের কাছে হার মেনে যায়, কিন্তু মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয় তখনই যখন ভাবি বউ তো হেব্বি রাগে। যাই হোক, কষ্ট করে হলেও মেনে নিতে হবে, কারণ সে এখন আমার জীবনের অংশ। সকালে ঘুম ভাঙার পর দেখি আরিশা বিছানায় নেই। কোথায় গেল? বাথরুমে নাই। তখন দরজা খুলে রুমে প্রবেশ করে মিসেস রাগী, সিনিয়র বউ। এত সকাল সকাল কোথায় গিয়েছিলেন? আমি তো চিন্তায় পড়ে যাচ্ছিলাম। আমার জন্য এত চিন্তা করতে হবে না, মা তোমাকে ডাকছে। আচ্ছা,
আমি তো আপনার স্বামী, কিন্তু আপনি আমাকে তুই করে বলছেন। অ্যাটলিস্ট তুই না বলে তুমি করেও তো বলতে পারেন, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন যাও। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আরিশাকে সাথে নিয়ে যাই। জান্নাত কি যেন হাতে নিয়ে দেখছে। কি রে জান্নাত, কি দেখছিস ওভাবে? আমার বিয়ের কার্ড। ওয়াও, সত্যি বলছিস? ইয়াহু, অন্তত তোর হাত থেকে মনে হয় বেঁচে গেলাম। ভাইয়া, আমি কি সত্যি তোমাকে জ্বালাই? আরে কি বলিস এসব? আর কাঁদছিস কেন? আমি তো মজা করলাম। আমি বুঝেছি ভাইয়া, আমার বিয়ের হলে তুমি খুশিই হবে। আর এগুলো কি জানো? এগুলো তোমার হানিমুনে যাওয়ার প্লেনের টিকিট। আমার মুখের ওপর টিকিটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দূরে রুমের দরজা ধুম করে লাগিয়ে দেয় জান্নাত। এটা ঠিক করলি না, যাও ওকে নিয়ে আয়। যাই, এখন বোনের রাগ ভাঙাই। আমার মনে হয় জান্নাতের রাগ আর আরিশার রাগ এই মুহূর্তে একই রকম। আমি আমার এই দুই রাগী নারীকে নিয়ে কী করব এখন? আমার জীবন যেন দুই প্রান্তের রশির টানে বাঁধা পড়ে গেছে। সবাই মিলে খেতে বসি। আমি আরিশার সামনেই বসি, খাচ্ছি আর মাঝে মাঝে পা দিয়ে ওকে শ্বশুরে দিচ্ছি আর মনে মনে হাসি। যদি আরিশার এই সময়ের অভিব্যক্তিটা ক্যামেরায় বন্দি করতে পারতাম, নিজেকে ধন্য মনে হতো, কিন্তু সেটা পারবো না। তখনই আব্বু বলেন, জাইন, আব্বু। আচ্ছা তুই কি বৌমাকে তার পরিবার বা তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিস? কই না তো, কে? ও হচ্ছে তোর ছোট ফুপার মেয়ে, দেশের বাইরে থাকে ওরা প্রায় সময়। আর ঈশা অনেক বড় জায়গাতে পড়াশোনা করেছে। একবার এসেছিল আমাদের বাড়িতে, মনে আছে সেই দিনের কথা? তখন তুই বা তোরা ছোট ছিলি, 7-এ পড়তি। আমি হতবাক। এই তো সেই মেয়ে যে কিনা ঢং করে সেবার আমাদের বাড়িতে এসেছিল। কি বিশ্রী পোশাক পরে এসেছিল, ছি ছি ছি। স্টাইলিশ পোশাক পরেছিল, আমি টেনে ছিঁড়ে দিয়েছিলাম। তারপর সে কি তুলকালাম কাণ্ড। থাক সেসব, শেষ পর্যন্ত একটা ঢঙ্গির সাথে বিয়ে হলো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও তাই তো বলি, হুট করে হানিমুনের টিকিট সব ব্যবস্থা কে করলো? যে খবিশ ফুপা আমার জীবনে কখনো খোঁজখবর রাখেনি, এখন সব ঢঙের পরিবার। আরিশাকে রাখানোর জন্য আমি কথাটা বলি, আব্বুও রেখে যান। তাই তাড়াতাড়ি খেয়ে রুমে এসে কাপড় চোপড় গোছাতে থাকে, কারণ আজকে তো আরিশাদের বাসায় যেতে হবে। তখনই আরিশার আগমন। ধুম করে দরজাটা লাগিয়ে কোমরে শাড়ি বাঁধতে থাকে। আমার তো হাত বের হয়ে আসতে চায়। কোনো কথা না বলে কিলকুশি মারতে শুরু করে। আমি আরিশাকে ধরে ফেলি। আরে আজব তো, মেরে ফেলবি নাকি? তোকে মেরেই ফেলবো। আমি করেছিটা কি শুনি? এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? আমার বাবাকে নিয়ে বাজে কথা বলিস? এই তোর সাহস তো কম না, তুই আবার আমাকে স্পর্শ করেছিস। তারপর দুটো চট দিয়ে যায়, ঠাস ঠাস করে শব্দ হলো। কি আজব, মার খাওয়ার জন্য ওকে ধরলাম, আবার উল্টো বুঝে আরও খেলাম। আরিশা বারান্দায় গিয়ে দাঁড়ায়। হালকা বাতাসে ওর চুলগুলো উঠতে থাকে। ইচ্ছে করছে আলতো করে চুলে হাত বুলিয়ে দিই, কপালে আলতো করে চুমু দিয়ে বলি ভালোবাসে, কিন্তু সেটা পারছি না, কারণ ও তো এখন আমাকে সহ্যই করতে পারছে না। এক কাজ করি, কফি তো শেয়ার করা যায়, তাই জান্নাতকে কিছু ঘুষ দিয়ে দুটো কফি বানিয়ে নিই। আসলে জান্নাত অকর্মার ঢেকি হলেও কফিটা কিন্তু দারুণ বানায়। আমি কফি নিয়ে আরিশার পাশে দাঁড়াই, কফির মগটা এগিয়ে দিই, ও হাতে নেয়। নেয়ার পর চুমুক দিতেই বলে, ওয়াক্তু, এসব কফি খাস তোরা? ছি ছি, ছোট লোক কোথাকার। এই বলে ও আমার দিকে কফির মগ ছুঁড়ে মারে। আমি হাত দিয়ে আটকাই, যার ফলে কফির মগ হাতে পড়ে আর সামান্য ফোসকা পড়ে যায়। কফির মগটা ফ্লোরে পড়ে যাওয়ার ফলে শব্দ হয়। তখনই দেখি জান্নাত দরজায় নক করছে। তাই কোনো উপায় না পেয়ে আমার কফির মগটা আয়েশার হাতে দিই আর অনেক অনুরোধ করি অন্তত হাতে যেন ধরে থাকে। কি হলো ভাইয়া, তোমার রুমে কিসের শব্দ? আসলে আমার হাত থেকে কফির মগ পড়ে যায় আর হাতে কিছুটা ফোসকা পড়ে গেছে। কি দেখি, কই? আমার হাত দেখে জান্নাত কেঁদে ফেলে, কারণ ভালোভাবেই বড় বড় মাপের ফোসকা পড়ে। খুব চলছে, সে আমাকে রুম থেকে নিয়ে যায়। এই তো সামান্য। আর ভাবি কোথায়? ভাবি, ভাবি। ওকে ডাকার কি দরকার? আচ্ছা তুই আমাকে এখানে কিছু ওষুধ লাগিয়ে দে। আরিশা জান্নাতের ডাকে এসে পড়ে আর এমন ভাব শুরু করে যাতে উনি একেবারে আমার সুইট বউ। স্বামীর কোনো কষ্ট দেখলে উনি ঠিক থাকতে পারে না। যাই হোক, অভিনয় হলেও তো একটু সেবা যত্ন পেলাম, তাতেই হবে। ফোসকা পড়া হাত ধরে এমনভাবে আদর দেখায় যেন এখনই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমার পাশে বসে সে এবার এমন মনোযোগ দেয় যে বাইরে কেউ দেখলে ভাববে পৃথিবীর সবচেয়ে আদর্শ স্ত্রী বুঝি ইনি। নিজের রুমে আসি, জান্নাতও আসে।
জান্নাত রুম থেকে চলে যাওয়ার পর আমি শুয়ে থাকি, আর আরিশা ওর কাপড় গোছাচ্ছে। এখন ওদের বাসায় যাব কিছুক্ষণ পর, কিন্তু আমি তো যেতে পারবো না। পোড়া হাত নিয়ে ওখানে গেলে সমস্যা হবে, কারণ ডান হাত পুড়ে গেছে, কিছু খেতে পারবো না। আরিশা কাপড় গোছানো শেষ হলে ও বাথরুমে যায় ফ্রেশ হতে। তখনই আম্মু রুমের দরজায় এসে ডাকেন, জাইন, তোর পছন্দের খিচুড়ি করেছি, একটু খেয়ে নিয়ে আয়। একটু আগেই না খাবার খেলাম। তো সব খেতে বলছি নাকি? অল্প খাবি? বৌমা, তুমিও এসো, কয়েক ডাল চেক করবে। কি আর করার, দুজনে খাওয়ার টেবিলে চাই, কিন্তু আমি তো হাত দিয়ে খেতে পারবো না, আমার ডান হাতটা এখনো টনটন করছে। আচ্ছা ভাইয়া, তুমি তো খেতে পারবা না হাত দিয়ে। তুই আসিস না, আমাকে খাইয়ে দেবে। আমি পারবো না, এখন তো আমার একটা কিউট ভাবি আছে, সেই ভাবিরাই তোকে খাইয়ে দেবে। আরিশা জান্নাতের এরকম কথা শুনে লজ্জায় রেগে লাল মুখ করে লাল করে ফেলে। আমার অবস্থা যে কী করবে আল্লাহই জানে। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকাই। জান্নাতের অনেক জোরাজুরিতে আরিশা খাইয়ে দিতে রাজি হয়। আমারও বেশ লজ্জাবোধ হয়, কারণ নতুন বউয়ের হাতে আম্মু আর বোনের সামনে খাচ্ছি। অবশ্য খুশিও লাগে, এই প্রথম আমি তার স্পর্শের মধ্যে থাকি। ওহ শিট, ভুল করে আরিশার হাতে কামড় দিয়ে ফেলি। সরি, আসলে খেয়াল করি নাই। আরিশা রাগী লোক নিয়ে তাকায়। সামনে আম্মু আছেন, তাই ছোট করে বলে, ঠিক আছে। জান্নাত দেখি মুচকি মুচকি হাসছে। কে রে, হাসিস কেন? না এমনি। ভালো। আচ্ছা জাইন, তুই কি যাবি আরিশার সাথে? এই অবস্থায় কিভাবে যাব? তুমি একটু ম্যানেজ করো আম্মু। আচ্ছা দেখছি, কিন্তু যদি ওরা না মানে? তাহলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে রুমে আসি। আরিশার এখনও খাওয়া হয়নি, কারণ ও আমাকে খাইয়ে এখন খাচ্ছে। আমার যে সময় যাবতীয় জিনিস দরকার সেগুলো গুছিয়ে রাখি। আমি জানি আমাকে যেতেই হবে আরিশাদের বাসায়। এই বিয়ে নিয়ে তাদের অনেক প্রত্যাশা। বিছানায় শুয়ে আছি, আরিশা আসলো। এসেই আমার টি শার্টের কলার ধরে, বল হারামজাদা, আমাকে তখন তুই ইচ্ছে করেই কামড়ে দিয়েছিলি। কি? আমি তো মাংস ভেবে কামড় দিয়েছিলাম আপু। আচ্ছা, মাংস তাই না? আচ্ছা একটু নিচু হন তো। কেন আপু? যেটা বললাম সেটা করুন না। যেই নিচু হলাম আর অমনি গালে দিয়েছে একটা কামড়। আহ আপু! আরিশা মুখ চেপে ধরে বলে, চুপ, একদম চিল্লাবি তো গলায় কামড়ে দিয়ে সব রক্ত চুষে খাবো। অ্যাঁ? এই হা করে কি দেখিস, মুখ বন্ধ কর। জান্নাত আসে দরজার কাছে, বাড়ি থেকে বলল আরিশাদের বাসা থেকে লোক আসে। আরিশা তো শুনে লাফাতে লাফাতে দৌড়ায়। ওদের কথা, আমাকে এখান থেকে না নিয়ে যাবে না ওরা। বাধ্য হয়ে আমিও যাই। আমার মনের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করে, ভয়, উত্তেজনা আর অস্থিরতা। গাড়ি চলছে আপন গতিতে, আর আমি আমার বইয়ের ভাবনায় মগ্ন। মেয়েটা দেখতে একটা পিচ্চি মেয়ের মতো, কিন্তু সিনিয়র। তবে সবার সাথে কি সুন্দর করে কথা বলে, কিন্তু আমার কাছে খিটখিটে মেজাজ নিয়ে আসে। বুঝতে পারি না, আচ্ছা ওর কি বয়ফ্রেন্ড ছিল যার কারণে আমাকে দেখতে পারে না? ওকে তো জিজ্ঞেস করা হয়নি, আজকে জিজ্ঞেস করব। আরিশাদের বাসায় চলে আসি। আরিশা নেমেই ফুপির সাথে ভিতরে চলে যায়। সেখানে পৌঁছানোর পর শ্বশুরমশাই আমাকে দেখে তো খুব খুশি। সালাম দিই, আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম। আরে ইয়াং ম্যান, ফুপা কেন? বাবা বলো বাবা। ফুপা আসলে খুবই মিশুক, কিন্তু উনি বিরাট বড় বিজনেসম্যান। কখনো আমাদের বাড়িতে আসেননি বলা যায়। যখন এসেছে তখন আমি খুবই ছোট। ফুপার সাথে বা ফুপার পরিবারের কারোর সাথে আমার কোনো প্রকার কোনো যোগাযোগ ছিল না। না মানে ফুপা, সরি বাবা। গুড। তোমার হাতে কি হলো? না মানে গরম কফি পরে সামান্য একটু ফোসকা পড়েছে আর কি। খুব খারাপ। এত কেয়ারলেস হলে চলবে? আমার মেয়েকে সামলাবে কি করে? মনে মনে বললাম, আপনার মেয়ে যে ডাইনি, এমন একটা মেয়ে আমার ঘরে ঝুলিয়ে দিয়েছেন। আবার আদি খেতা দেখেই তো বাঁচি না, বলে কি না সামলাবো কি করে। আমি জোরে বললাম, আপনার মেয়েই তো আমাকে দেখে, আর আমি কিভাবে দেখবো ওকে? দেখতে হবে না মেয়েটা কার। থুর বেটা, দাঁত কেলানো ভালো নয়। আপনি যেমন খবিস, আপনার মেয়েও একটা খাটাস। সাংঘাতিক চিজ বানিয়েছেন আপনি। তিনি হাসি দিয়ে বলে, হে ইয়াং ম্যান, সরি জামাই, তুমি কিছু বললে? আরে না,
5 থেকে 6 বছর হবে একটা ছোট মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে দুলাভাই পড়ল। এটা আবার কার বোরাকতে? মামা বাড়ির কাউকে ঠিকমতো চিনিও না আমি। আমি আমি কি অন্যায় করে ফেললাম? ছোট আপু, তুমি কি আলিশার ছোট বোন? হুম, কেন? আপনি জানেন না বুঝি? হ্যাঁ জানি তো। তোমার নাম কি? আমার নাম জুই। বাহ, সুন্দর নাম তো। তোমার আপু কোথায়? আপু তো রুমে আছে, আসুন নিয়ে যাই। জুই ওর ছোট হাত দিয়ে আমার একটা আঙ্গুল ধরে ওপরে নিয়ে গেল। ওইখানে ওর বান্ধবীরা মিলে গল্প করছে। আমাকে দেখে তো আলিশা রেগে আগুন। তার চোখে যেন নতুন করে ক্রোধের ফুলিঙ্গ দেখতে পাই। আমার মনে হয় ওর ব্যক্তিগত আড্ডায় আমার আগমন মোটেও পছন্দ হয়নি। আমাকে দেখে তো আলিশা রেগে আগুন। ওর চোখ দেখে মনে হয় এক্ষুনি আমাকে পুড়িয়ে ফেলবে। ঠিক তখনই একটা মেয়ে আমাকে দেখা মাত্রই বলল, ওয়াও আরিশা, তোর হাজবেন্ড তো খুবই কিউট রে, আর তুই ওনাকে গালাগাল দিচ্ছিস? ভাইয়া, আপনাকে নিয়ে সে অনেক রাগের কথা বলেছে, জানেন তো? আচ্ছা সমস্যা নেই। চুপ কর তোরা। একটু পরিচয় করিয়ে দে না রে ঠিক মতো। তোদের ইচ্ছে হলে নিজেরাই পরিচিত হ, আমার তো ঢং ভালো লাগে না। এরপর সবাই এক এক করে পরিচয় দেয় আর হ্যান্ডশেক করে। আমি সবার সাথে হাসি মুখে কথা বলি, আর অন্যদিকে আলিশার মনে হয় যেন সে জ্বলছে। আমি বেশ মজাই পাই আলিশাকে রাগাতে। তার মুখ দেখে মনে হচ্ছে যেন তেঁতুল গাছে। আমি সবার সাথে হেসে কথা বলছি। রিয়া নামের একটা মেয়েকে বললাম, আপনার চুলগুলো তো দারুণ সুন্দর, আপনার ফেসের সাথে একদম পারফেক্ট লাগছে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি নিজের প্রতি কতটা যত্নশীল। তাই নাকি ভাইয়া? আপনি আমার দিকে এভাবে খেয়াল করলেন? ভাইয়া, আমার দিকে একটু তাকালেন না? আপনি তো খুব পসা। আরে না, কি বলেন? আপনার চোখের ভ্রু একটা অন্যরকম সুন্দর, দেখে বোঝা যাচ্ছে মেকআপ না করলে কি সুন্দর টানা থাকে। ভাইয়া, এদিকে একটু দেখেন। এই থামবি তোরা? বের হ বলছি রুম থেকে, এক্ষুনি বের হ। তোরা আমার সাথে দেখা করতে এসে নাটক শুরু করেছিস। ভাইয়ার কত তীক্ষ্ণ ভাবনা দেখছিস? ভাইয়া একজন ফ্যাশন ডিজাইনার হলে বেশ হতো। ভাই, আপনার নাম্বারটা দেন, এখন থেকে কোনো কিছু সাজুগুজুর বিষয়ে সমস্যা হলে আমরা ফোন করব। হ্যাঁ, লিখে। তোরা কি ভালো কথায় বের হবি নাকি আমি তোদের ধাক্কা দেবো? যাচ্ছি যাচ্ছি, ভাইয়া আবার দেখা হবে। আমি হাসতেই থাকি। ওর বান্ধবীরা সবাই চলে যায়। আমি সোফায় বসে বসে হাসি। মেয়েগুলো কত কিউট, বেশ আরাম করে বসেছি। তখনই আলিশা এসে বলে, এই তুই আবার বেহায়ের মতো হাসছিস কেন? তুই যে এত খারাপ জানতাম না। আমার বান্ধবীদের দিকে তোর নজর গেল? যাবে না কেন? আমার বউ তো আমাকে দেখতে পায় না। আচ্ছা আপু, না মানে বউ, ওদের নাম্বারগুলো দিও তো। তোকে যে আমি খুন করবো, দাঁড়া। সি আপু, এসব কেউ বলে? দেখ না ভাইয়া কত কিউট। তুমি না থাকলে তো আমি লাইন মারতাম। আর যদি আগে জানতাম আমার মামাতো ভাই এমন সুন্দর, তাহলে বড় হয়ে যেতাম। এই বলে জুই আমার কোলে এসে বসে। তারপর খোঁচা খোঁচা দাড়িগুলো ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু পারছে না। এই পিচ্ছি মেয়ে, তোর যে কয়টা দাঁত গজিয়েছে সেগুলো ভেঙে দেবো আজকে। ছোট্ট মুখ বড় কথা, যা বেরো তুই। জুইকে যখনই মারতে যাবে তখনই আমি ওকে বাঁচিয়ে নিই। আমি জুইকে জড়িয়ে ধরি। আচ্ছা আলিশা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সামান্য কিছু প্রশ্ন। হাউ ফানি, আমার কাছে প্রশ্ন? ওকে বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তোকে আমার পছন্দ নয়। তোমার কি বয়ফ্রেন্ড ছিল? শিওর। তাহলে আমাকে কেন বিয়ে করলে? সেটা আগেই বলে দিয়েছি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আব্বু জোর করে বিয়ে দিয়েছে। তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালালে না কেন? সুযোগটা পাইনি। কিন্তু তোমার আব্বু আম্মুকে বলনি কেন? বলেছিলাম ওকে পছন্দ করিনি কেউ। কেন? জানি না, আমাকে এত প্রশ্ন করবি না তো। ওকে ফাইন, এখন আমার কাছে কি চাও? সময়ই বলে দিবে কি চাই। তখন হয়তো আমার সামর্থ্যটা নাও থাকতে পারে। সামর্থ্য না থাকলেও দিতে হবে। আলিশা রুম থেকে বের হয়ে যায়, সাথে আমার মনটাও খারাপ হয়ে যায়। অন্যরা প্রেম করে ছ্যাঁকা খায়, আর আমি বিয়ে করে ছ্যাঁকা খাওয়ার রাস্তায় ঘুরঘুর করছি। আমার কপালটা মনে হয় খুব খারাপ। আচ্ছা জুই। ভাইয়া। আচ্ছা, তুমি কি তোমার আপুর সাথে কোনো ছেলেকে দেখেছো? তুমি কি রোহানের কথা বলছো? রোহান কে? ওই তো আপুকে ভালোবাসে। ওয়াক্থু, কি বিশ্রী গন্ধ ওর গায়ে। তুমি কিভাবে জানলে? আমাকে নিয়ে একদিন আপু রেস্টুরেন্টে গিয়েছিল, তাতে রোহান আমাকে কোলে নিয়েছিল। আমি তো বমি করে দিছি।
গুড। জুইয়ের কথা শুনে আমি হাসি থামাতে পারি না। রোহানের কপালে যা আছে ভাবতেই ভালো লাগে। একটা চিজ ওর কপালে। আয়েশার মতো ডাইনিকে যে সামলাতে পারবে তাকে দেখার খুব ইচ্ছে। তবে মনে হয় রোহান ডিস করে এসেছিল সেদিন, তাই হয়তো জুই সেটা নিতে পারেনি। একটু পর আরিশার কাজিনরা আসলো এবং একটা ভাবিও আসে সাথে। সবাই মিলে অনেক আড্ডা দিলাম বাইরে বসে। রাত হয়ে গেছে। আমার হাতে কি হয়েছে সেটা সবাই জিজ্ঞেস করছিল। আমি বলেছি যে কপি পড়েছে, তাই সামান্য একটু ফোসকা পড়েছে। আমি মিথ্যাটা বলি যেন আরিশার বদনাম না হয়। চলো ভিতরে চলো, সবাই খেতে ডাকছে আম্মু। সবাই ভেতরে আসে। খাবার সাজানো হয়েছে টেবিলে। খাবারের পদ দেখে আমি শকড। আমি আশেপাশে তাকাই। আমার বাবার বোন মানে ফুপুকে ছাড়া কেউ আমার আপন না, তাই ওনাকে বলি, ফুপুমা আসলে আমার হাত তো পুড়ে গেছে আর চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নেই, আপনি কি আমাকে একটু খাই? বুঝেছি বাবা, আর বলা লাগবে না। তোমার বাবাও এমন ছিল, আমাকে অনেক আদর করত ছোট থাকতে। যাই হোক, আরিশা এদিকে আয়। হ্যাঁ মো, বলো কি বলবা? জামাই বাবাকে ওপরে নিয়ে গিয়ে খাওয়ায় দে, ওর তো হাতে ক্ষত। পারবো না। মেজাজ গরম করবি না, বাসায় আত্মীয় আছে কিন্তু, থাপড়িয়ে দাঁত ফেলে দেব তোর। হুম হুম, যাচ্ছি। জামাইয়ের জন্য দরদ উদলায় পড়ছে। আরিশা রাগে গজগজ করতে করতে আমার দিকে তাকায়। এইবার সে আর আমাকে চড় মারতে পারবে না, কারণ আম্মুর নির্দেশ। আমি মুচকি হাসি। আরিশা খাবার প্লেট নিয়ে ওপরে রুমে যায়। আমিও পিছু পিছু রুমে আসলাম। গিয়ে দেখি ওমা, এই রাক্ষসী একে গপ গপ করে আমার খাবারগুলো খেয়ে নিচ্ছে। আমার তো মাথায় হাত। হেই, করছুটা কি শুনি? আমার খাবারগুলো তুমি খাচ্ছ? চুপ, একটা কথা বলবি না। আমার হাতে খাবি? শক্ত তো। হ্যাঁ, যত সব। যা, বেশি কথা বলবি না। তাহলে আমি কি রাতে না খেয়ে থাকবো নাকি? আজব তো। ও তাই তো। আচ্ছা এদিকে আয়। আমি একটু কাছে যাই। হ্যাঁ কর। হ্যাঁ। এনে খা। ওয়াক্থু, তুমি আমাকে হাড্ডি খাইয়ে দিলে। ছি 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 ছি। বেশ করেছি। ও আচ্ছা তাই, দাঁড়াও তোমার আম্মুকে বলে দিচ্ছি। এই এই শোন, প্লিজ আম্মুকে বলো না, নাহলে আমাকে আস্ত রাখবে না। ও আচ্ছা তাই, তাহলে তো আরো আগে বলতে হয়। প্লিজ বলবেন না। আপনি যা বলবেন তাই শুনবো, তবুও প্লিজ বলবেন না। আহ, মেয়ে আমাকে এখন তার মায়ের ভয়ে আপনি করে বলছে। বেশ তো, নিজেকে প্রধানমন্ত্রী ফিল হচ্ছে। আমি ভাব নিয়ে বললাম, সত্যি তো সব শুনবে? হুম। প্রথম শর্ত, আমার সাথে ঘুমাতে হবে। পারবে কি? অসম্ভব। ওকে, তাহলে আর কি করার, যাই শাশুড়ি আম্মাকে বলে দিই। এই না না প্লিজ। আচ্ছা, আমি আপনার শর্তে রাজি। গুড গার্ল। দ্বিতীয় শর্ত, তোমার খাবারগুলো এখন এখানে নিয়ে আসবে এবং আমাকে খাইয়ে দিবে। ওকে? কি? তোমার আম্মুর কাছে কি যাবো? দেখ, বারবার আম্মু আম্মু করিস কেন? যাও তাহলে নিয়ে এসো খাবার। যাচ্ছি। আরিশা বাধ্য বইয়ের মতো খাবার নিয়ে আসে। তারপর আমার সামনে এসে বসে। আমাকে খাইয়ে দিচ্ছে এখন। খাওয়া দাওয়া শেষ হয়, এবার ঘুমানোর পালা। কিছু সময় পর আরিশা আসে রুমে এসেই, তুই আমার সাথে ঘুমাতে পারবি। তুমি কি শর্ত ভেঙে দিচ্ছ? তো তাতে কি? এই নে বালিশ, ওই যে সোফায় গিয়ে ঘুমা। মেজাজটা খারাপ হবে না কার? ধুর, ভাল লাগে না। যাই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার মনে হয় আরিশা তার মা বাবার সব রাগ আমার উপর ছাড়ছে। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙার পর আরিশার সাথে কোনো কথা বললাম না। ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করি। চামচ দিয়ে বাম হাত দিয়ে খেলাম। এভাবে কেটে যায় সময়। এভাবে কেটে যায় বেশ সময়। আমি বিকেলে আরিশার আম্মুকে বললাম, আচ্ছা পুপুমা, আমি আজকে বাসায় যাব। সে কি বাবা, আজকে চলে যাবে? আম্মু। আরিশা কি তোমাকে কিছু বলেছে? না, ও কেন বলতে যাবে? আর আমার হাতে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা দেখছি। কোনো রকমে রাজি করায়। তবে তিনি আরিশাকেও সঙ্গে পাঠিয়ে দেন। বাসায় আসার পর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ শুয়ে থাকার পর ভাবলাম, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, আর হাতটাও ডাক্তারকে দেখাবো। রুম থেকে বের হয়ে নিচে আসি। ড্রয়িং রুমে আরিশা আর জান্নাত খুব সুন্দরভাবে গল্প করছে। কি মায়াবী মিষ্টি হাসি। এই হাসিটা কেন আমার জন্য বরাদ্দ নয়। আমি বাইরে চলে আসি। বাইরে এসে গেটের কাছেই আমার এক বান্ধবী ফারিয়ার সাথে দেখা হয়ে যায়। সাইন, কিরে তুই এখানে? আমার আপুর বাসায় আসলাম।
মনে নেই? সামনেই তো বাসা। আব্বে, আগে তো বলিসনি। বুঝছি রে, বুঝছি। কি বুঝলি? তুই এখানে আসলি আমাকে জানালি না? কুত্তা থাম, তুই বিয়ে করেছিস আমাকে বলিসনি কেন? ও আমাকে মারতে শুরু করে দেয়, আমরা হাসাহাসি করি। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখি আরিশা আর জান্নাত আমার দিকে অগ্নি চক্ষু করে তাকিয়ে আছে। বুঝলাম না, জান্নাত তো ফারিয়াকে চেনে, তবু কেন ওভাবে তাকিয়ে আছে। এসব ভেবে কাজ নেই। ফারিয়াকে সঙ্গে নিয়ে বাইকে করে সেখান থেকে একটা রেস্টুরেন্টে যাই, সামান্য খাই। ডাক্তারের কাছে গিয়ে আমার হাতটা পরিষ্কার করে নেই, সাথে কিছু ওষুধও দেন। ফারিয়াকে এগিয়ে দিয়ে বাসে আসে, কলিং বেল চাপে। জানাতে সে দরজা খুলে দেয়। ভাইয়া, তুমি কিন্তু এটা ঠিক করলে না। কেন? আমি আবার কি করলাম? ফারিয়া আপুর সাথে ওভাবে কথা বলা দেখে ভাবি রাগ করেছে। তাই? আচ্ছা ঠিক আছে, দেখছি। হুম। তোর আবার কি হলো? তোমার কাণ্ড দেখলে রাগ উঠে যায় আমার। কেন? তোর আবার কি হলো? কিছু না, যাও গিয়ে ভাবির রাগ ভাঙাও। যাচ্ছি। রুমে গিয়ে দেখি আরিশা সত্যিই রেখে আছে, বাট রাগার তো কোনো কারণ আমার জানা নেই। আমি তো আরিশা তো আমাকে পছন্দ করে না, তাহলে রেগে যাবে কেন? তাহলে কেউ আমাকে ভালোবাসতে শুরু করেছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। এই রহস্য আমার মনকে আরও বেশি করে টানছে। হ্যালো মিস, এভাবে মুখ গোমরা করে বসে আছেন কেন? আমার ইচ্ছে, তোর কি? ওকে ফাইন, আজকে রেডি হন। কালকে তো আবার আমাদের যেতে হবে নেপাল। কেন? বোঝেননি? না। আমার শ্বশুর মানে আপনার বাবা আমাদের এইখানে দেখতে চাচ্ছেন না, হানিমুনে পাঠিয়ে দিচ্ছেন নেপালে। টিকিট দিতে আসছে রাস্তাতে, হোটেলও বুক করা হয় শেষ। হোয়াট? জি চলুন, রেডি হন, কালকে 11টায় ফ্লাইট। আরিশার অবস্থা খুব খারাপ, কারণ ওর অমতে বিয়ে, তার উপর আবার হানিমুন। তার মুখ দেখে মনে হচ্ছে যেন তার সব পরিকল্পনা ভেসে যাচ্ছে। যাই হোক, আমার তো মজাই হচ্ছে। অন্তত ওইখানে গিয়ে একটু ইমপ্রেস করার চেষ্টা করতে পারবো। আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি আরিশা ওই রকমভাবেই বসে আছে। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা? কই না তো। তাহলে এইভাবে বসে আছেন কেন? আরিশা রাগ হয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই জান্নাত দরজায় এসে ডাকতে থাকে। আরিশার আব্বু আম্মু এসেছেন, তাই আমি আরিশা নিচে আসি, সালাম দিয়ে বসি। ওনাদের আসার কারণ হলো আমরা তো কালকে 1 সপ্তাহের জন্য যাব, তাই ওনারা আমাদের বিদায় জানাতে এসেছে। কিন্তু যন্ত্রণা হলো আমার শ্বশুর মশাইকে নিয়ে। হ্যালো বৎস। হাই। কি হলো, কথা বলছেন না কেন? না মানে ফুপা, সরি বাবা, আমার একটু কাজ আছে। আজকে সব কাজ বাদ, জাস্ট আজকে গল্পই হবে। কি বিটকুটে হাসি রে বাবা, মনে হচ্ছে বাংলা সিনেমার ভিলেন। আমার তো খুবই অস্বস্তি লাগছে। এই ভিলেন শ্বশুর কিছু একটা বলছেন, সেটা হোক হাসির কিংবা কান্নার, কিন্তু উনি হা হা করে হাসছেন। কেমনটা লাগে? বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধুই হ্যাঁ হু করেই চাই। অন্যদিকে আরিশা হানিমুনে যেতে চাইছে না, ওর আম্মু বুঝিয়ে রাজি করলো। রাতে ডিনার করার পর রুমে আসে, বিছানায় শুয়ে থাকি। আরিশা আসলো, এসে কি যেন একটা বলতে গিয়েও পারছে না। আরিশা, আপনার কি কোনো সমস্যা? কিছু বলবেন আমাকে? কিভাবে কথাটা নেবেন বুঝতে পারছি না। আপনি নির্ভয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সাথে হানিমুনে যাব ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিন্তু কেন? কারণ হলো আমি আপনাকে মন থেকে মেনে নিতে পারছি না। আচ্ছা, আগে আপনার শর্তটা বলুন। ওখানে গিয়ে কোনো রকমের অসভ্যতা করতে পারবে না। তাহলে আর যে কি লাভ, ক্যান্সেল করে দিই। সেটা আপনার ইচ্ছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডকে কি আপনি এখনো চান? অবশ্যই, কিন্তু 2 দিন ধরে ফোনে পাচ্ছি না। তাহলে সেই দুপুর থেকে রাগের কারণ বুঝতে পারলাম। তো এখন কি করবেন? একটা অনুরোধ করব, রাখবেন? বলুন, যদি আমি সেটা পারি তো অবশ্যই রাখবো। রোহানকে এনে দিতে পারবেন? আমি কি বলবো বুঝতে পারছি না। আমার বউ আমাকে অনুরোধ করছে, তাই বয়ফ্রেন্ডকে এনে দিতে। বাহ, কি চমৎকার আবদার! মুগ্ধ হয়ে গেলাম। আমার মুখে যেন হাসি ফোটে। ও কি আপনাকে মেনে নেবে? অবশ্যই, কেন মেনে নেবে না? যেহেতু ভালোবাসি সেহেতু মেনেই নেবে। রোহানের ঠিকানা জানেন? এই নিন। আমাকে রোহানের নাম্বার ঠিকানাটা দিল। রোহানের নাম্বার বন্ধ, তাই কাস্টমার কেয়ারে ফোন করলাম। ওরা বলছে যে নাম্বারটা 3 দিন ধরে ব্যবহার হচ্ছে না। আরিশাকে তবু আশ্বাস দিই যে খুঁজে বের করবই। আজকে খুব কষ্ট হচ্ছে, তাই বাসা থেকে বের হয়ে 1 প্যাকেট সিগারেট কিনি। কোনোদিন সিগারেট খাইনি,
কিন্তু আজ বুঝতে পারছি কেন মানুষ সিগারেট খায়। সিগারেট নিয়ে বাসার ছাদে আসি। প্রথমে সিগারেট টান দিতেই মনে হলো ভিতরটা চলে গেল, তাই রাগ করে সিগারেট ফেলে দিই। আজকের রাতটাও কেমন যেন নিস্তব্ধ, শুধু তারাগুলো মিটমিট করে চলছে। সারা রাত ছাদে কাটিয়ে দিলাম, ঘুম যেন কোথায় হারিয়ে গিয়েছিল। গভীর চিন্তায় ডুবে থাকি। সকালে আরিশার আব্বু আম্মুকে কোনো রকম বুঝিয়ে বললাম যে হানিমুনে যেতে চাই না আমরা। অবশ্যই ওনারা একটু মন খারাপ করেন, কিন্তু আমার কিছু করার ছিল না, মেনে নিতেই হবে। তারপর ভাবলাম রোহানকে তো ঠিকই খুঁজে বের করব, কিন্তু আরিশা আর আমার মাঝে সম্পর্ক রেখে কী লাভ? উকিলের কাছে যেতে হবে। আমার মনে হয় এই সম্পর্ক ধরে রাখা উচিত হবে না। আরিশাকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দেওয়াটাই সঠিক হবে। আজ সকাল সকাল বের হয়ে সোজা ম্যারেজ উকিলের কাছে যাই। তাকে বলি, স্যার আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। বিয়ে কতদিন হলো? 1 সপ্তাহ, মানে 7 দিন। হোয়াট? বিয়ে হওয়ার মাত্র 7 দিন, তাতে ডিভোর্স? আপনি কি আমার সাথে মজা করছেন? হোয়াট দ্য হেল স্যার, এসব বিষয় নিয়ে কি কেউ মজা করে? হ্যাঁ বুঝলাম, আপনি যে আপনার বউকে ডিভোর্স দিতে চান, ঠিক আছে, কিন্তু এতে তো সময় লাগবে। কতদিন? ধরুন 3-4 মাস। বিয়ের টোকেন আসতে সময় লাগে। ও নো। ওকে, আপনি যত তাড়াতাড়ি পারেন সব কিছু ঠিকঠাক করুন। আচ্ছা ঠিক আছে। তারপর উকিলের কাছ থেকে চলে আসি। এসে রোহানের ঠিকানায় যায়, কিন্তু রোহান বাসায় নেই। ওর বাবা মাকে বলি, কিন্তু ওনারা রোহানের কোনো খবর জানেন না। ওনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নাকি রোহানের নেই। তার বাড়ি থেকে ফিরে আসি, হাঁটতে থাকি। হঠাৎ চোখে পড়ে ফুলের দোকানের দিকে। কি মনে করে অনেকগুলো ফুল নেই। রোহানকে না পেয়ে একরাশ হতাশা আর নিরাশ হয়ে বাসায় ফিরে আসি। আয়েশা দেখি ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমার কাছে এসেই আমার উপর চলে পড়ে। ওর গায়ে খুব জ্বর। বুঝতে পেরেছি সারাদিন মেয়েটি ওয়াশরুমের ভিতরে ছিল। আমি ফুলগুলো টেবিলে রেখে তাকে ধরে বিছানায় শুয়ে দিই। সে আমাকে প্রশ্ন করে, কোনো খবর পেলেন রোহানের? সরি, কিন্তু তুমি টেনশন নিও না, ওকে ঠিক পেয়ে যাব। বুঝেছি। সে কেঁদে ফেলে। পাগলি, কান্না করছিস কার জন্য? যে কিনা তোমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, নিজে হারিয়ে গেছে তার জন্য? পাগলি, আমার যে কতটা রক্তকরণ হচ্ছে বুকের ভিতর, সেটা যদি দেখাতে পারতাম তাহলে অন্যর জন্য কাঁদতি না। ইচ্ছে হচ্ছে রে খুব তোরে বুকে জড়িয়ে আলতো করে চোখের পানি মুছে দিয়ে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু তোর মনটা তো পড়ে আছে রোহানের কাছে। ভাবতেই অবাক লাগছে আমার। জীবনে একটাও প্রেম করলাম না, আর বউ পেলাম অন্যর গার্লফ্রেন্ড। আজব পৃথিবী। সেকে খাবার খাইয়ে দিই, মেডিসিন খাইয়ে দিয়ে সে চুপচাপ ঘুমাচ্ছে। আমি বাথরুমে চলে যাই। বাথরুমের ঝর্ণায় ভিজছি, নিজের কষ্টগুলোকে ধুয়ে ফেলার চেষ্টা করছি। আচ্ছা, আমি কেন কষ্ট পাচ্ছি? কার জন্য পাচ্ছি? যার জন্য কষ্ট পাচ্ছি সে তো আমার জন্য কষ্ট পায় না, বরং তার ভালোবাসার মানুষকে চায়। আমাকে স্বাভাবিক হতে হবেই, আর নিজেকে কষ্ট দেব না। আরিশাকে সুখী করে চলে যাব কোনো এক অজানা উদ্দেশ্যে, যেখান থেকে চাইলে আর আমাকে ফেরত আসতে পারবো না। এই ত্যাগই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। গোসল শেষ করে বের হলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার বিজনেস পার্টনার ফোন করেছে। হ্যাঁ ভাই, হঠাৎ কি মনে করে? দরকার আছে রে জাইন। ও, কোনো সমস্যা? না আসলে কি জানো, আমাদের যে সাইড বিজনেস হিসেবে রেস্টুরেন্ট ট্যুরিস্টদের নিয়ে একটা গাইড প্রজেক্ট করেছিলাম না, সেই হিসেবে অফিসের কাজের জন্য কক্সবাজার যেতে হবে তোমাকে। ওইখানে আমাদের বিদেশি ক্লায়েন্ট ট্যুরিস্ট হয়ে আসবে, আর ওইখানে মিটিং হবে, আর সেখানে তোমাকে যেতে হবে। ডিলটা হলে বিজনেসে আমরা নতুন ইনভেস্টর পাবো জাইন। 10 কোটির মামলা কিন্তু। হয়ে যাবে। তুমি যেহেতু একা সব করে ফেলেছো, বাকি ইনভেস্টরদের রাজি করানোর দায়িত্ব আমার। আমি কালকে দেখা করে বাকি বিষয়ে বুঝে নেব। ওকে। ফোন কেটে দিই। তারপর আবার আগের মতো আমি সোফায় ঘুমালাম। রাতটা নির্ঘুম কাটে। সকালে কি মনে করে বাগান থেকে কিছু বেরি ফুল এনে টেবিলে রেখে চলে আসি কাজে। সাজিদ ভাই জানায় আমাকে কক্সবাজার 1 সপ্তাহ থাকতে হবে। সারাদিন কাজ শেষ করে বাড়িতে আসি। বাসে এসে সব গুছিয়ে রাখি। এদিকে আমার হাতও ভালো হয়ে গেছে। সকালে 11টায় বাজ আছে, তাই তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সব কিছু প্যাক করি। খাওয়া দাওয়া সেরে সবার কাছ থেকে বিদায় নিই, কিন্তু আরিশাকে কিছুই বলি না। বলেই বা কী লাভ? আমার অনুপস্থিতি হয়তো তাকে কষ্টও দিবে না। তাকে না জানানোর কারণ এটাই। আমি কক্সবাজারে চলে এসেছি। প্রথম দিন হোটেলে বিশ্রাম নিয়ে
পরের দিন ক্লায়েন্টদের সাথে দেখা করি। সারাদিন তাদের সাথে কাজের টপিক নিয়ে আলোচনা করলাম। সব কিছু ঠিকঠাক ছিল। বিকেলের দিকে রুমে এসে একটু বিশ্রাম নিই। আয়েশার কথা মনে পড়ছে। মেয়েটা আমাকে এই কয়দিনে তার জন্য পাগল করে ফেলেছে। বারবার তার কথা মনে পড়েই যাচ্ছে। ভালো লাগছে না কিছুই। আমি বুঝতে পারি অজান্তে আমি আরিশার প্রতি দুর্বল হয়ে পড়েছি। সন্ধ্যা ঘনিয়ে আসে। সূর্যাস্ত দেখা খুবই ইচ্ছে করে। চারপাশে কাপলদের ভিড়। আমি সূর্যাস্ত দেখার জন্য রুম থেকে বের হই, একটি ছোট ভাইকে সাথে নিয়ে। সে এসেছে আমার সাথে। সে টুকটাক ব্লগ ভিডিও বানায়। সন্ধ্যার দৃশ্য সে ক্যামেরা বন্দি করবে না তা কি করে হয়। সি বিচে চলে আসি। বালির উপরে বসে হাতের বিয়ারের বোতল নিয়ে পানির দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি আরিশাকেই মিস করছি অনেক। মেয়েটি আমাকে 10 দিনই তার জন্য পাগল বানিয়ে দিল। সত্যিকারের ভালোবাসা যে এভাবে বালুচরে আটকে পড়ে ঝিনুকের মতো ঝুঁকে ঝুঁকে মরবে ভাবতে পারছি না। ভাবনায় ছেদ পড়লো। একটা বাচ্চা ছেলের বলে সে লাগে আমার কাছে। আমি করে সেটা দিতে যাব, তখনই একজনকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখি। মুখটা খুব চেনা চেনা লাগছে। পকেট থেকে ফোনটা বের করলাম। রোহানকে খুঁজবো বলে তার ছবিটা আয়েশার কাছ থেকে নিয়েছিলাম। চেহারাটার সাথে মিলে যাচ্ছে। তার পাশে একটা মেয়েও আছে। ছেলেটা মেয়েটাকে কি যেন বলে একটু দূরে আসে। আমি দ্রুত তার কাছে যাই। কি করি সাথে থাকা ছেলেটাকে বললাম, সব কিছু ভিডিও করিস তুই না, ভিডিও বানাস? দে মাইক্রোফোনটাও আমাকে দে। কি কথা হয় সব কিছু রেকর্ড হবে। আমি সেদিকে চাই। ছেলেটা ভিডিও করছে। সবাই ভাববে নর্মাল ভিডিও। মাইক্রোফোনটা শার্টের নিচে ভেতরের দিকে রাখলাম। ছেলেটার কাছে গেলাম অনেকখানি, যাতে তার কথাটাও শোনা যায়। হেই, ইউ আর রোহান? আই এম রাইট? ইয়া, বাট হু আর ইউ? তুমি নিশ্চয়ই আরিশাকে চেনো। আমি আরিশার হাজব্যান্ড। ও, তো আমার কাছে কি? আসলে তোমাকে আরিশা খুঁজছে। কেন? সে যে এখনও তোমাকে ভালোবাসে। আরিশা তোমাকে এখনও চায়। হাউ ফানি ব্রাদার, বিয়ের আজ 10 দিন হয়ে গেল, এখনও চাই আমাকে? নাইস জোকস ব্রো, এইসব নাটক বন্ধ করুন। আরে আমি সত্যিই বলছি, বিশ্বাস না হলে ওকে ফোন করে দেখুন। তারপর রোহান আরিশাকে ফোন করে আমার সামনে। ফোনটা স্পিকারে দিতে বলি। হ্যালো আরিশা। রোহন, তুমি জানো আমি তোমাকে কতবার কল করেছি? বিয়ের 2 দিন আগে তো তোকে খুঁজেছি, যোগাযোগ করার চেষ্টাও করেছি। তোকে আমি ভালোবাসি রোহন, অনেক ভালোবাসি। আমি আমার হাজব্যান্ডকে সব বলেছি, সে তোমার কাছে যেতে দিতে রাজি। তুমি কোথায় আছো? ও শিট, সরি আরিশা, এইসব বন্ধ করা দরকার। এইসব প্রেম ভালোবাসার ভেতরে আমি নেই। তোমার বিয়ে হয়েছে, সুখে থাকো, দয়া করে ফোন করো না। আমি জানি তুমি রেগে এসব। রোহান ফোন কেটে দেয়। আরিশার নাম্বার ব্লক করে দিল। তারপর আমার দিকে তাকায়। আমি বললাম, ভাই ও সত্যিই তোমাকে ভালোবাসে। আমাদের ভেতরে কিছুই হয়নি ভাই। আমি কি সেভাবে স্পর্শ করিনি। আলাদা ঘুমাই। আপনি সেই বুঝতে পারছেন আমি আসলে কি পর্যায়ে আছি, বিধায় এভাবে কথা বলছি। রোহান পকেট থেকে হাত পোছে। তারপর জোরে একটা শ্বাস নিয়ে বলে, ব্রো বুঝতে পারছি, কিন্তু সত্যিই একটা কথা বলি, আমি ওকে চাই না। আসলে কি জানেন, আমি ওকে ব্যবহার করতাম। মানে ওর কাছ থেকে শুধু টাকা নিতাম আর টাইম পাস করতাম। ওর বাবা অনেক টাকার মালিক। সত্য বলতে টাকার জন্য হলে ওকে বিয়ে করতাম, কিন্তু তারা রাজি হয়নি। তোমার সাথে বিয়ে দিল। তারপর ভাবলাম যা গেছে ভালো, কোনো ব্যাপার না। টাকার প্রয়োজন ছিল, সেটা সুবিধা মতো নিয়েছে, ব্যাস। আমার আর কি। ও আয়েশা তো এইসব জানে না, কষ্ট পাবে। তো তাতে আমি কি করব? তোমাদের মধ্যে সম্পর্কটা কতদূর গড়িয়েছিল? আর ওই যে দেখুন একটা মেয়ে দেখছেন, ওটা আমার আরিশার মতো নিউজান। তারও টাকা অনেক, তারও বিয়ে হয়ে গেলে আরেকজনকে ধরব। আমার প্রচণ্ড রাগ হয়, কারণ আরিশা একটা প্লে বয়ের জন্য আমাকে কীভাবে কষ্ট দিল। আমি ওকে কষ্টের আগুনে পোড়াবো, কারণ বিয়েটা আমিও আমার অমতেই করেছি। রোহানের থেকে বিদায় নিই। আমার সাথে থাকা ছেলেটাকে বললাম ওদের পিছু নিতে। কী করে সব ভিডিও ছবি চাই। একদিন কেটে যায়। ছেলেটা অনেক ভিডিও ছবি জোগাড় করে এনে দিয়েছে। সেখানে রোহান চুমো খাচ্ছে, চিপাতে অন্য কিছু করছে, সব কিছু সংগ্রহ করে নিলাম। এখন এই ছবি ও ভিডিও রেকর্ড আরিশা দেখলে শুনলে নিশ্চয়ই রোহানকে ঘৃণা করবে আর আমাকে ভালোবাসতে শুরু করবে। খেলা তো তখনই হবে যখন আরিশা আমার প্রেমে পড়বে। উকিলকে ফোন করলাম, আমি পরিচয় দিলাম। বুঝেছি কেন ফোন করেছেন। আপনার ঝগড়া মিটে গেছে, তাই তো? আমি জানতাম, তাই আপনার বিষয়টা নিয়ে কোনো কিছু ভাবিনি, কাজও করিনি। বাই দ্য ওয়ে, সুখে শান্তিতে দিন কাটান। ওকে,
আরও 2 দিন পর আজকে আমাদের আবার ঢাকায় ফিরে আসতে হবে, তাই সবার জন্য শপিং করি। আসার জন্য কিছুই নেই না। এখন থেকে তো শুরু হবে আমার খেলা। মাইয়া, অনেক জ্বালিয়েছিস। সব ঝুট ঝামেলা ছেড়ে বাসায় এসে সব কিছু সবাইকে বুঝিয়ে দিলাম। আরিশা এসে জিজ্ঞেস করলো, রোহনকে পেলে? আর এভাবে না জানিয়ে কোথায় গিয়েছিলে? বিজনেসের কাজে। রোহন কই জানি না, পাইনি তাকে। সে ফোন করেছিল, রেগে আছে। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আরিশা খুশি হয়ে গেল। যত পারো খুশি হও, সমস্যা নেই। রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে ফোনটা বের করি, ফারিয়াকে মেসেজ করি। আরিশা আসলো আমার পেছনে, আমাকে ডেকে বলে, কি যেন সারপ্রাইজ আছে বললেন? হ্যাঁ সেটা তো আছে, তবে শোনো, তুমি রোহানকে অনেক ভালোবাসো। অনেক। কেন? ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, তবে একটা কথা। কি? আমি ভেতরে আসি। আমার ফোনের জিমেল টিভির সাথে যুক্ত করা, ব্যক্তিগত চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি। টিভিটা চালু করি জাস্ট। আরিশা এসে সামনে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে বলে, কি হলো বলো না কেন? রোহান ছেলেটা অনেক খারাপ। সে তোমাকে ভালোবাসেনি, টাকার জন্য সে তোমাকে ভালোবেসেছিল। সে তোমার সাথে নাটক করেছে, তার আরও মেয়েদের সাথে সম্পর্ক। কথাগুলো শেষ করতে পারি না, তার আগে আরিশা আমার কলার চেপে ধরে, তবে আজ আমি মুচকি হাসলাম। সে কলার চেপে ধরে বলে, তোর এত বড় সাহস নিজেকে ভালো প্রমাণ করতে রোহানের নামে বাজে কথা বলিস? রোহন আমাকে ভালোবাসে, তোকে আমি বিশ্বাস করি। তুই এটাই চাই তো? তুই কে যে আমার রোহানকে নিয়ে বাজে কথা বলবি? আমি আরিশার থেকে কলা ছাড়িয়ে নিই, তারপর ঠস করে দুটো চড় আরিশার গালে মারি। সে চমকে রেগে ভয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। দুটো চড়ে সে বিছানায় গিয়ে পড়ে যায়। আমি ওর কাছে গিয়ে ওর 2 গালে এক হাত দিয়ে চেপে ধরে বলি, অনেক ঢং সহ্য করেছি তোর। বিয়ে করেছি আমি, তোর বর আমি। যা বলবো তাই শুনবি। কি মনে করেছিস? হ্যাঁ আমি হাদারাম, বউকে ভয় পাই? থাপড়িয়ে তোর সব জিদ অহংকার ছুটিয়ে দেব। তুই আমাকে চিনিস না। বাইরে গেলে মানুষ আমাকে সম্মান দেয়, আর তোর কাছে চুপচাপ থাকি বলে তুই আমার সাথে যা ইচ্ছা তাই করবি? তোর আর তোর রোহান দুটোকেই তোদের পেছন দিয়ে দিব শালি। নে দেখ। কথাগুলো বলেই রিমোট দিয়ে ভিডিও প্লে করে দিই, তারপর রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। জানি এখন ভিডিওগুলো একটা একটা করে প্লে হবে। ছবি দিয়ে ভিডিও এডিট করে বানিয়েছি, সেসবও প্লে হবে। আয়শা, তুমি এবার ঘুঘু দেখেছ, ফাঁদ দেখো নি সোনা। আমার এই প্রতিশোধের খেলা সবে তো শুরু হয়। বেশ রাত করে বাড়িতে ফিরলাম। কলিং বেল বাজতেই দেখি জান্নাত দরজা খুলে দিল। আমার সাথে ফারিয়া দাঁড়িয়ে আছে। এত রাতে ফারিয়ার সাথে আমি বাড়িতে আসলাম। জান্নাত রেগে যায়। কি রে ভাইয়া, তুই ফারিয়া আপুকে নিয়ে এত রাতে বাড়িতে? ও 2 দিন এখানেই থাকবে। কি, বাড়িতে ভাবি আছে না? রাখ তোর ভাবি, যা মা বাবাকে বল, ওরে খেতে দিতে হবে। আচ্ছা, বাবা মা ঘুমাচ্ছেন, আমি ভাবিকে ডেকে দিচ্ছি। জান্নাত দৌড়ে চলে যায় ওপরে ঘরে। আমি আর ফারিয়া খাবার টেবিলে বসি। জান্নাত আর আরিশা আসলো নিচে। আরিশা চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে। আমি ফারিয়াকে বললাম, আচ্ছা তুই বস, আমি খাবারের ব্যবস্থা করছি। বলছি এখন কেউ আমাদের খাবার দেবে না। কথাটা বলে আমি খাবার এনে দিই। ফারিয়ার পাশে বসে আছি, ওর প্লেটে বেড়ে দিচ্ছি খাবার। সামনে বসে আছে জান্নাত আর আরিশা। আমি ফারিয়াকে সব কিছু এগিয়ে দিচ্ছি। হঠাৎ ফারিয়া বিষম লাগে। আমি ওর মাথায় আলতো করে থাবা দিতে থাকি। পানির গ্লাস বাড়িয়ে দিই, সে পানি খায়। তারপর বলে, তুই খেয়েছিস? না, এখনো খায়নি। আচ্ছা দাঁড়া, আমি বেড়ে দিচ্ছি। আর পরিচয় করিয়ে দিলি না তো, উনি কে জান্নাতের পাশে বসে আছে? চিনবি না, ওটা আমার ফুফাতো বোন। আমাকে মা বাবারা না জানিয়ে বিয়ে করে দিয়েছে তার সাথে। আমি আরিশাকে উদ্দেশ্য করে কথাগুলো বলি যাতে তার কষ্ট হয়। তুই এভাবে কথা কেন বলছিস ভাইয়া? তুই বড়দের ভেতরে কি করিস? যা ঘুমা। আমি কি করলাম? চুপচাপ বসে থাক। খাবার খাচ্ছি আমি। খাবার মুখে দিতে যাবো তখনই বিষম লাগে। তার খাবারটা নাকের উপরে হাতের কারণে লেগে যায়। ফারিয়া পানি ঢেলে দেয় গ্লাসে। তারপর সে নিজের ওড়না দিয়ে আমার নাকটা মুছে দেয়। আমি হাসি থাকি। এই দৃশ্য আরিশাকে দেখানোর জন্যই আমি এমন করি। আরিশার দিকে তাকালাম একটু। সে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। তার চোখে তীব্র ঘৃণা আর কষ্ট স্পষ্ট। খাবার শেষ করে রুমে চলে আসি। ফারিয়াকে তার রুম দেখিয়ে দিই। রাতে পানি পিপাসা পেতে পারে বলে ওর জন্য পানিও দিয়ে আসি। সব কিছু আরিশার সামনেই করি। ওর উদ্দেশ্য সফল হয়েছে। এরপর নিজের রুমে এসে দেখি টিভি তখনও চলছে। আরিশা বিছানায় বসে স্থির চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।
ভিডিওটি সম্ভবত শেষ হয়ে এখন ছবিগুলো চলছে। আমি টিভি বন্ধ করে সোফাতে গিয়ে শুয়ে পড়ি। আয়েশা আসে আমার সামনে। সে বলে, এসব কি? ফারিয়াকে কেন এত কেয়ার করছেন? কেন, কোনো সমস্যা? তাছাড়া এইসব প্রশ্ন করার আপনি কে? ঘুমাবো আমি। আপনাকে তো আপনার মতো থাকতে দিয়েছি। আমার সামনে বেশি ভকভক করবেন না তো। কথা শুনলে এখন মেজাজ গরম হয়ে যায়। কথাটা বলে আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ি। আয়েশা বিছানায় চলে যায়। সে বসে কাঁদতে শুরু করে। কাঁদুক, তাতে আমার কি? তার কান্না এখন আমার কাছে প্রতিশোধের মিষ্টি সুর মনে হয়। আমি জানি এখন তার ভেতরে কতটা ঝড় চলছে। রোহানকে অন্ধভাবে বিশ্বাস করার ফল সে পাচ্ছে। এই কষ্ট তাকে সহ্য করতেই হবে। আমার প্রতিশোধের আগুন এবার আয়েশার হৃদয়ে চলুক। আমার মনে হয় এবার আয়েশা বুঝতে শুরু করবে আমি আসলে কে। এই খেলায় এখন আমিই মাস্টার। মা বাবা ফারিয়াকে চেনেন। আমার বন্ধুরা আগে অনেকবার বাড়িতে এসেছে। সকালে মা বাবার সাথে দেখা করে ফারিয়া আমার সবাই একসাথে খাবার খাচ্ছি। মা বলেন, জাইন, তোরা তো হানিমুনে যাসনি, এত করে সবাই বলল গেলি না। কোথাও ঘুরতে যা বৌমাকে নিয়ে। আমি আয়েশার দিকে তাকালাম। সে না করবে জানি, তা না শোনার কোনো ইচ্ছে আমার নেই। তাই বললাম, আমার এখন সময় নেই মা, যখন সময় হবে তখন না হয় যাব। আচ্ছা ঠিক আছে। এরপর বের হই, বাড়ির উঠানে আসি। আমি আর ফারিয়া এসে দাঁড়াই। পেছনে আরিশা আর জান্নাত দাঁড়িয়ে আছে। আরিশা বলে, জান্নাত, ভালো লাগছে না, বাড়িতে যাব। মা বাবার কথা খুব মনে পড়ছে। তার কথা বলার ধরনে স্পষ্ট বোঝা যায় সে আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। ভাবি, আপনাদের মধ্যে কিছু কি হয়েছে? না মানে দেখছি দুজন একে অপরের দিকে, মানে ভাইয়া আপনার দিকে তাকাচ্ছে না একদম। কই, সব তো ঠিকই আছে। আরিশা স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু তার ফোলা চোখ সত্য গোপন করতে পারে না। ভাইয়া বিজনেসের কাজে কক্সবাজার গিয়েছিল। আপনার তার 2 দিন আগে জ্বর এসেছিল জানেন। ভাইয়া সারা রাত আপনার পাশে ছিল, রাত জেগে আপনার কপালে জলপট্টি দিয়েছিল, খাবার এনে আপনাকে খাইয়েও দিয়েছিল, মেডিসিন খাইয়ে আপনার হাত ধরে বসেছিল পুরো 2 রাত। শেষ রাতে নামাজ পড়েও দোয়া করেছে আপনার জন্য। আমার ভাইয়া একটু চঞ্চল, তবে এমনিতে অনেক ভালো। সবসময় আমার সাথে দুষ্টুমি করে, তবে অনেক ভালোবাসে। আপনাকেও অনেক ভালোবাসে। যদি আপনাদের ভেতরে কোনো কিছু নিয়ে সমস্যা হয় তাহলে একসাথে বসে কথা বলবেন। ভাইয়া যদি ভুল করে তাহলে ভাইয়াকে সুযোগ দিন, দেখবেন সে সব ঠিক করে নেবে। আর যদি আপনি ভুল করেন সেটা নিয়ে তার সাথে সরাসরি কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইয়া এর আগে কখনো কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে এত ক্লোজ হয়নি। হঠাৎ কী হলো কে জানে, কথা বলতেই ঝাড়ি দিচ্ছে। আপনাকে কেমন এড়িয়ে চলছে, মা সেটা লক্ষ্য করছেন। যাই হোক, বাকিটা আপনাদের বিষয়। কথাগুলো আমার কিছুটা কানে আসে। জান্নাতের কথাগুলো শুনে আমার মনটা কিছুটা নরম হয়। সে কতটা চিন্তা করে আমাদের নিয়ে। সেসব না শোনার ভান করে ফারিয়াকে নিয়ে আমি ফুলের বাগানে আসি। জান্নাতের ফুলের বাগান এটা। আমি ফুল বাগানের ভিতরে নেমে গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ি। তখনই আমার হাতে কাঁটা লেগে যায়, রক্ত বের হতে শুরু করে। ফারিয়া এটা দেখেই বলে, কি হয়েছে? হাত কাটলো কিভাবে? দেখে কিছু করবি না? একটা কাজ ঠিক মতো করিস না, কতটা রক্ত বের হলো জানিস? এটা কোনো ব্যাপার না, কয়েকদিন আগে হাত পুড়লো কতখানি, এখন কোনো কিছুতেই ব্যথা লাগে না। আমি ইচ্ছে করে বলি যাতে আরিশা শুনতে পায়। হয়েছে, এদিকে আয়। ফারিয়া চোখে টেনশন, তবে সেটা আরিশাকে দেখানোর জন্য যেন বেশি নাটক হয়ে যাচ্ছে। ফারিয়া আমার আঙুল নিয়ে ফু দিতে শুরু করে। আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার চোখ আরিশার দিকে। সে হঠাৎ বলে, কি দেখছিস সেভাবে? তোকে। কেন? অনেক সুন্দর লাগছে তোকে। ঢং। তখনই দেখি জান্নাত আর আরিশা আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশার চোখ দেখে মনে হয় এক্ষুনি সে এসে আমাকে ছিঁড়ে ফেলবে। আমি আরও ফারিয়ার হাত ধরি, তারপর সেখান থেকে চলে আসি। আমার পরিকল্পনা সফল হয়। আরিশার চোখে এখন আর ভালোবাসা বা রোহানের জন্য কান্না নয়, বরং তীব্র রাগ আর ঈর্ষা দেখতে পাই। আমি জানি এখন আরিশার মন রোহান থেকে সরে এসে আমার দিকে মনোযোগ দিচ্ছে। তবে এই মনোযোগ ভালোবাসার নয়, এটা হিংসা। কিন্তু এই হিংসাই একদিন ভালোবাসায় পরিণত হবে। সারাদিন আমি ভাইয়ের সাথে চিপকে থাকি। আমার উদ্দেশ্য আয়েশাকে আরও বেশি ঈর্ষান্বিত করা। সন্ধ্যায় রুমে আসে, সোফাতে শুয়ে টিভি দেখছি, মূলত চিকু বান্টি দেখছি। এমন সময় দরজা খুলে আরিশা আসলো আমার সামনে। আমি না তাকানোর ভান করে কার্টুন দেখে মনোযোগ দিই। সে আমার হাত থেকে টিভির রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দেয়। আমি চুপচাপ ফোন বের করি, সেটাও হাত থেকে নিয়ে নেয়।
কে কিছু বলবে না আপু? আপু কি? হ্যাঁ, আমি তোমার আপু হই? হ্যাঁ অবশ্যই, আপনি তো আমার কাজিন। আমি এই সুযোগটা ছাড়ি না, তাকে আরও উত্ত্যক্ত করি। চুপ! আর শোনো, আমি সরি। সরি কেন? আমি চুপ হয়ে যাই। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে আমার দিকে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। সে নিজেকে কিছুর সামনে নিয়ে বলে, আমার ইচ্ছে হয়নি তোমাকে কষ্ট দেওয়ার। একটা খারাপ বেয়াদব ফালতু ছেলের জন্য আমি আমার বাবা মায়ের কাছে অনেক কথা শুনেছি। মা অনেক মেরেছে আমাকে। ওর জন্য কি না কি করেছি। প্রতি মাসেই তাকে আমি 20-30 হাজার টাকা দিয়েছি। 2 বছরের সম্পর্ক হিসেব করলে অনেক টাকা। আমি হয়তো ভাবতাম তার প্রয়োজন। সে মিথ্যে বলতো, গল্প বানাতো, আমি বিশ্বাস করতাম। তাকে ভালোবেসে টাকাও দিয়েছি। আমি ওর সাথে কথা বলেছি, সে সবটা বলেছে। আমি খোঁজও লাগিয়েছিলাম, তারাও একই কথা বলেছে। আমার কোনো যোগ্যতা নেই তোমার সামনে থাকার, তবুও সরি বলাটা জরুরি, নাহলে আমি মরে যাব ভিতরে ভিতরে। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবে তোমার ফারিয়ার সাথে মেশার আমার কাছে খুবই কষ্ট দিচ্ছে। আরিশার কথাগুলো শুনে আমার মনটা কিছুটা গলে যায়, কিন্তু আমি আমার দৃঢ়তা বজায় রাখি। এই মেয়েকে এত সহজে ছাড় দেওয়া যায় না। আমি জানি না কবে তোমাকে ভালোবাসবো, তবে আমি সবচাইতে ভালো স্ত্রী হয়ে দেখাতে চাই। তোমাকে কখনো কষ্ট দেব না, কখনো তোমার সাথে বেয়াদবি করব না। আমাকে সময় দেবা একটু, আমি নিজেকে পাল্টে ফেলবো। যা বলবে তাই করব, তবুও ডিভোর্স দিও না। তোমার দুটো পায়ে পড়ে যাই। কথাগুলো বলতে বলতে আরিশা আমার পা ধরে বসে পড়ে। সে কাঁদছে। আমার এখন কি বলা উচিত, কি করা উচিত বুঝতে পারছি না। তার এই আত্মসমর্পণ আমাকে অবাক করে দেয়। সে আবার বলে, আমাকে মাফ করে দাও, একটা সুযোগ দাও। এখন তোমার প্রতি ভালোবাসা আসেনি, তবে আমি অবশ্যই থামবো। আমাকে শুধু তোমার সাথে থাকতে দাও। মা বাবা বারবার রোহানের বিষয়ে বলতো যে ছেলে খারাপ। এখন যদি তুমি আমাকে ছেড়ে দাও, আর সেটা আমার পরিবার যদি জানে, তাহলে আমার কি হবে? আমি শুধু থাকতে চাই, তুমি যেভাবে রাখবে থাকবো। প্লিজ চাই, একটা সুযোগ দাও। আমি ভালো বউ হয়ে দেখাবো, তোমাকে অনেক ভালোবাসবো। আমি সোজা হয়ে বসলাম। ওর থেকে পাটা ছাড়িয়ে নিয়ে তার হাতটা ধরলাম, পাশে বসালাম। পকেট থেকে রুমাল বের করে পানি মুছে দিই। তারপর গম্ভীর গলায় বললাম, আমাকে ভালোবাসতে হবে না, তবে তুমি থাকো। তুমি ভালোবাসবে কি না সেটা তোমার ব্যাপার, তবে আমি আমার মতো থাকবো। দিলাম তোমাকে সুযোগ। আমি তোমার থেকে কিছু আশা করি না, তবে হ্যাঁ, ফারিয়া আমার শুধুই বন্ধু। তবে আমি কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে একটা মেয়ের সাথে পরিচয়। ভাবছি যদি তুমি চলে যাও তাহলে তাকে বিয়ে করে আনবো। ছেলে মানুষ 4টা বিয়ে করতে পারে, প্রথম বউ ভালো না বাসলে দ্বিতীয় বউ বাসবে। কি কি বললি তুই? করাচ্ছি তোর বিয়ে। চুরিটা করে তোর গলা কেটে রেখে দেবো আমি। চড় মেরেছিলি কিছু বলিনি, তোকে আমি খুন করবো এখন, তারপর জেলে যাব। খুব শখ না তোর আরেকটা বিয়ে করার? হায় রে, এই মেয়ে তো দেখে মাথা খারাপ হয়ে গেছে। ছুরি বাঁচতে বাঁচতে আরিশা সত্যি সত্যি ছুরি নিয়ে আসে, আমার দিকে এগিয়ে আসে। এই মেয়ে কি আমাকে মারবে? আমি তাড়াতাড়ি বলি, আরে থামো থামো, আমি মজা করছিলাম, কোনো দরকার নেই আরেকটা বিয়ের। আরিশা হোঁচটকে হুমড়ি খেয়ে পড়ে আমার বুকের ওপর। ছুরিটা ভাগ্যিস নিচে পড়ে গেছে তার আগেই। আমি সোফা থেকে নিচে পড়ার আগে সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, নিজেকে আটকায়। সে আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এখন আর কান্না নেই, আছে এক তীব্র অধিকার বোধ আর রাগ। হঠাৎ বলি, সরো সরো। কেন? ভালোই তো লাগছে। আর ব্যথা লাগছে। কোথায়? বুঝবে না। আহ, তাহলে সরবো। আমি নিজেই ছেড়ে দিই। তখনই উল্টো ফ্লোরে পড়ি আমরা। সে আমার নিচে, আমি ওর উপরে। সে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসে। আরিশা আর সেই রাকি কাজিন সিনিয়র নেই, এখন সে আমার প্রতি অধিকার দেখানো একজন স্ত্রী। মনে হচ্ছে আজকে রাতে কিছু একটা হতে পারে। থাক, সেসব না হয় আপনাদের জানতে হবে না। তো গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।